সঙ্গ নিয়ে মঞ্চানুষ্ঠানের বিষয় নিয়ে মঞ্চানুষ্ঠান নিয়ে হাজির হন ইউটিউব চ্যানেল এন অডিও অ্যান্ড ভিডিও। এই এলাকারই একটি পরিচিত ইউটিউব সংস্থা এন অডিও অ্যান্ড ভিডিও। বিভিন্ন নামি দামি শিল্পী সমন্বয়ে এই এলাকার বহু অনুষ্ঠান উনি লাইভে ছাড়েন ইউটিউব চ্যানেল এন অডিও অ্যান্ড ভিডিও। সেই চ্যানেলে আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান। শুরু করছি কিছুক্ষণের মধ্যেই আজকের নাটক। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে প্রণতি নিবেদন করে জাতীয় যুব দিবসে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আতুল চরণে প্রণতি নিবেদন করে শুরু করছি আজকের নাট্যানুষ্ঠান। কচিপাতা নাট্যগোষ্ঠী পরিবেশিত আজকের নাট্যানুষ্ঠান লালুর কাণ্ড। মূল রচনা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্য নির্দেশনায় মিস্টার সুরেশ গুছাই, সহযোগী নির্দেশনায় সুনীতি বরণ, মঞ্চসজ্জায় তীর্থঙ্কর মাইতি। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি, নাট্য পরিবেশনায় কচিপাতা নাট্যগোষ্ঠী। উপস্থিত সুধী দর্শকবৃন্দকে আরও একবার বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি এবং কচিপাতা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি একদম ফাটা হাসির নাটক লালুর কাণ্ড। লালুর কাণ্ড, লালুর কাণ্ড। সারাক্ষণ কি কাগজে মুখ গুজে থাকলে হবে? ছেলেটার কথা একবারও ভাবলে না। যত জ্বালা আমার। এই নাও চাটা পান করে আমাকে উদ্ধার করো। যাই বলো গিন্নি, আদা দিয়ে চাটা বরাবরই তুমি দারুণ করো। ওসব সোহাগ করার কথা তুমি ছাড়ো। এদিকে ছেলেটা দিন দিন আরো দোষী হয়ে উঠছে, সেদিকে খেয়াল রাখো। গিন্নি, লালু আমার দুষ্ট হলো, মনটা একেবারে সাদা, কোনো প্যাঁচ নেই। কিরে লালু, ঠিক বললাম তো? একদম ঠিক। জানো তো বাবা, ফুটবল খেলায় আমরা ফাইনালে উঠেছি। বিরুদ্ধে আমাদের ফাইনাল ম্যাচ।
হবে তো। আমি আজই আমার বন্ধুদের নিয়ে ক্যারাম ক্লাব করব। ব্যাস, হয়ে গেল। এই, এই দাঁড়া বলছি, একদম দুষ্টুমি করবি না, চুপটি করে দাঁড়া। দাঁড়া বলছি। কি করছো কি? ওরা তো ছেলে মানুষ, এখন তো একটু আধটু দুষ্টুমি করবে। তুমি থামো, আগে ছেলের জন্য একটা মাস্টার ঠিক করো, তা না হলে ওর লেখাপড়া গোল্লাই যাবে। সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আমার মাস্টারমশাইয়ের প্রয়োজন নেই, স্কুলেই যা পড়ায় তাতেই হয়ে যায়। তোর এখানে কোনো কথাই শোনা হবে না। ভাবা যায় বাড়িতে মাস্টার ঢোকা আর পুলিশ ঢোকা একই ব্যাপার। যত বড় মুখ নয় তত বড় কথা। তবে রে আমার পাতা গেল গো। আয়, এ তো প্লাস্টিকের চা। এই সব থাম থাম। তোর কি মনে আছে লালু, কাল বাদ পরশু গুপ্তিপাড়া স্পোর্টিং এর সঙ্গে আমাদের ফাইনাল ম্যাচ? না থাকার কি হলো? কি হলো মানে? গতবার তুই খেললি না, আমরা তো গোহারা নাড়লাম। খেলার কারণটা কি তোদের আর মনে নেই? মনে নেই আবার? আচ্ছা, তোর মাথায় তো দুষ্ট বুদ্ধি আসে কোত্থেকে বলতো? আমি তো তেমন কোনো দুষ্টুমি করিনি। মিথ্যা কথা বলো না রানুদা। তুমি বেশ জানো মাসিমা একটু ভীতু প্রকৃতির মানুষ। তোমাকে কে তাকে সাপের ভয় দেখাতে বলেছিল? আরে বাবা, ওটা কি আর সত্যিকারের সাপ ছিল? ওটা তো রবারের সাপ। তোর কাছে ওটা রবারের সাপ, তুই বেশ জানিস ওটা দিয়ে শুধু ভয় দেখানোই যায়। তা বলে মাসিমার উপর অ্যাপ্লাই করবি? তা কি করব বল, আমার লেখাপড়া করতে একেবারেই ভাল লাগে না। কিন্তু মা তো নাছড় পান, দিন রাত বাবাকে নালিশ করা, নয়তো উঠতে বসতে টিকিট করে। এসব আর ভালো লাগে? কিন্তু দাদা, পড়াশোনা করাটা তো খুবই দরকার। তোমার বাবা মানে আমার মেসোমশাই শহরের একজন নামকরা উকিল। আমার বাবার মুখে শুনেছি উনি নাকি দিনরাত আইনের বই নিয়ে বসে থাকতেন, নইলে এত বড় উকিল হতে পারতেন? এই যে মেসোমশাই এই তিনতলা বাড়িটা তুললেন, সেটা তো ওনার রোজগারের জন্যই হয়েছে। আর পড়াশোনা না করলে রোজগার হবে কোত্থেকে? কালু, তুই আমার মাস্তো ভাই হলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। এখন তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে। জ্ঞান নয়, যেটা সত্যি সেটাই আমি বলছি। তুই লেখাপড়া মন দিয়ে করিস? নিশ্চয় করি। তোর মাস্টার কজন? মাস্টারের কি দরকার? ক্লাসে স্যার যা পড়ান সেগুলো মন দিয়ে করলে মাস্টারের কোনো দরকার হবে না। হ্যাঁ, এটাই তো আমি মাকে বোঝাতে চেয়েছি, কিন্তু মা কি আর বুঝলো? আমাকে বলে বলে মাস্টারের ব্যবস্থা করো। বাড়িতে সন্ধ্যাবেলা মাস্টার ঢোকা আর পুলিশ ঢোকা একই ব্যাপার। তাই তো দিলুম সব কেচি। কাজটা কিন্তু ঠিক হয়নি, একে অন্ধকার জায়গা। মাসিমা আসছিলেন তাড়াতাড়ি করে, একটা স্প্রিংয়ে সাপ ছুঁড়ে দিলি মাসিমার গায়ে, ব্যাস উনি চিৎকার করে পালাতে গিয়ে এমন করলেন গোড়ালি গেল মুচকে। খারাপ করেছেন। কিচ্ছু খারাপ করিনি। তারপরেই মাকে নিয়ে ডাক্তার, কবিরাজের হাসপাতাল, মায়ের প্রায় তখন প্লাস্টার, বাবা তখন মাকে নিয়ে হিমশিম খাচ্ছে। ফলে মাস্টার স্যার পদ বন্ধ, পারিসও বটে। এই শোন শোন, আজ আর খেলবো না। শুনেছি মুচিপাড়ায় নাকি উপেন দাদু মরেছে। ছোট জাত বলে কেউ ধাও করতে চাইছে না। চল আমরা তো ধাও কাজে হাত লাগে। চল 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 সবাই চল।
তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। আমার হয়েছে যত জ্বালা। আবার কি হলো? তুমি আজই লালুর জন্য মাস্টার নিয়ে আসো। উনি রোজ বিকেল বেলা পড়ালে লালু আর দুষ্টামি করার সময় পাবে না। দেখো গিন্নি, আমার নিজের কোনোদিনও প্রাইভেট মাস্টার ছিল না। নিজের চেষ্টাতেই আজকে এত বড় উকিল হয়েছি। আমার স্কুলের শিক্ষকরাই যা শিখিয়েছে। আমি চাই লালু সেইভাবে বিদ্যা লাভ করুক, একজন বড় উকিল হোক। আমি কোনো প্রাইভেট বাবু, আপনার চিঠি এইমাত্র ডাকবাবু দিয়ে গেলেন। দেখি রাজনীতি কে লিখেছে? শুনছো? তোমার গুরুদেব আসছে। গুরুদেব আসছে, উনি কাশিতে আসছে। সেখান থেকে ফেরবার পথে আমাদের বাড়ির সবাইকে আশীর্বাদ করে যাবে। কি? গুরুদেব আসছেন এখানে? জয় গুরুদেবের জয়। ঠাকুর তাহলে এতদিনে মুখ তুলে চেয়েছেন। গুরুদেবের পায়ের ধুলো পড়লে আমাদের বাড়ি পবিত্র হয়ে যাবে। আর লালুটারও একটা মতি গতি হবে। কই রে? কোথায় গেলি সব? ভোলা, মালতী, কোথায় রে যাই সব? আমার হয়েছে যত জ্বালা। আহা গিন্নি, এত ব্যস্ত হওয়ার কি আছে? ও মা, ব্যস্ত হব না? সব গোছগাছ করতে হবে যে। গুরুদেব আসছেন, হাতে তো সময় কম। কই রে? কোথায় গেলি সব? আমার হয়েছে যত জ্বালা। গিন্নি, আমার এই ছেলে ছাড়া ওদেরকে হয় না। কিরে কিরে লালু, এমন আনমনা হয়ে বসে আছিস কেন? চল চল গিয়ে জিজ্ঞেস করি। এই, আমাদের ক্যারাম ক্লাব নিয়ে কোনো গন্ডগোল হলো না তো? গন্ডগোল কিসের? সব তো ঠিকই আছে। চল না গিয়ে জিজ্ঞেস করি কি বলে। এই লালু, এমন আনমনা হয়ে বসে আছিস কেন রে? কি আর বলবো, বড় বিপদ উপস্থিত। আবার কিসের বিপদ? পাশের ঘরটা আমরা ঠিক করে রেখেছিলাম ক্যারাম বোর্ড বসাবো বলে। বোর্ডের তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এতে দাদা, তোমার চিন্তার কি হলো? সবই তো ঠিকই আছে। মেসোমশাইয়ের পারমিশনও পাওয়া গেছে, বোর্ডের অর্ডার দেওয়া হয়ে গেছে। খুব শিগগিরই এসে যাবে। তাহলে আর চিন্তার কি হলো? হলো, শুধু হলো না, ভীষণ বিপদ উপস্থিত। তুই একটু খুলে বলবি? মায়ের গুরুদেব আছে। মায়ের গুরুদেব? আরে তিনি তো আমার মায়েরও গুরুদেব। আরে এইসব গুরুদেবরা যখন কোনো একটা বাড়িতে ঢোকেন, বাড়িকে বাড়ি উজাড় করে শিষ্য বানিয়ে নেয়। আর বাড়ির মেয়েরা তো গুরুদেবের মাহাত্মেই ভূত। হ্যাঁ, এটাই তো আমাদের দেশের নিয়ম। দেবতাদের ওপর প্রাণ ঢালা ভক্তি। কিন্তু আমি তো শুনেছিলাম তোদের গুরুদেব থাকেন ফরিদপুরে। হ্যাঁ, সেই জন্যই তো গত 10 বছরে গুরুদেব একবারও আমাদের বাড়িতে আসতে পারে। কিন্তু এবার তিনি সশরীরে এসে উপস্থিত হচ্ছে কাশীর গ্রামে। সেখানে পৌঁছে তিনি তার পরম ভক্তকে চিঠি লিখে জানিয়েছেন তিনি নাকি এবার আমাদের বাড়িতে পদার্পণ করে দুষ্টুদ্ধ সবাইকে স্বয়ং যমরাজের সঙ্গে দেখা করাবে। আর লোক পেল না শেষকালে যমরাজ? বোধহয় ওই যমরাজকে সহজে পাওয়া যায় বলে। হাসির কথা ছাড়, কাল আমাদের বোর্ড এসে যাচ্ছে। এরপর ওই গুরুদেব যদি এসে পড়ে তাহলে আমাদের ক্যারাম বোর্ড কিন্তু ডকে উঠে যাবে। তাহলে কি হবে? তা উনি যে এই ঘরে ঢুকবেন তার তো কোনো ঠিক হয় না। সেটা তো ঠিক বলতে পারবে না, তবে সেটা নির্ভর করছে মায়ের উপর। সঙ্গে আমার মাসিও আছে, ভক্তিতেও তিনি মায়ের থেকে কম যাবেন। ধর যদি উনি এই ঘরেতেই ওঠে
থাকবেন কতদিন? জানি না, তবে সেটা নির্ভর করছে ভোগ সামগ্রীর উপর। আর উকিলবাবুর বাড়িতেও পাওনা গন্ডার আশা নিশ্চয়ই তিনি ভালোই করবেন। লালু, হ্যাঁ, লালু, আমার নাম লালু। ওই গুরুদেবের সঙ্গে মগজ যুদ্ধে না হলে পানি পাবে, দেখা যাক কি হয়। আর হ্যাঁ শোন, তোদেরকে যখন যেমন বলবো তখন তেমন তেমন করবি, তাহলে কেল্লা ফতে। গুরুদেব কি একাই আসছেন? এরা কখনো একা আসে? সঙ্গে আবার আসবে বোন সাগরে। যাও তাহলে একেবারে যে সোনার সোহাগা। মা ঠাকুরাও, শুনলাম নাকি আমাদের বাড়িতে গুরুদেব আসছেন। হ্যাঁ রে বাবা, তেনার কৃপা ছাড়া তো কিছু হয় না। কতদিন পর তেনার পায়ের ধুলো পড়বে। দিদি দেখ, তেনার যেন সেবা কোনো ত্রুটি না হয়। তুই কি পাগল হলি? তেনার বয়স হয়েছে, থাকেন ফরিদপুরে। এরপর আর তার পায়ের ধুলো পড়বে কিনা জানি না, সেবার কোনো ত্রুটি হবে না। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? ক্ষেত্রে তো বাড়ির মেয়েরাই সব, আর গুরুদেব তোমার দুই বোনে। নিজেরা বিবেচনা করে যা ঠিক করবে তাই করো। দেখো, তেনার গায়ে আজ তুমি 3 তলা বাড়ি তুলেছো, কার দয়ায় বললে? কেন? গুরুদেবের আশীর্বাদ ছাড়া কিছু হয় না, তা কি তুমি জানো না? গুরুর আশীর্বাদ তা হবে বোধহয়। বলা, যা আমার ঘর ভাড়াটা নিয়ে আয়। আচ্ছা মশাই, যাচ্ছি। তা তিনি থাকবেন কোথায়? সেটাই তো ভাবছি। ছাদের ঘরে পাঠিয়ে দাও। এ মা, কি বলছো তুমি? কেন? অন্যায়টা কি বললো? না জামাই বাবু, সেটা ঠিক উচিত হবে না। একে তিনি বুড়ো মানুষ, তার হাঁপানির বেলা, তিনতলায় ওঠানামাই করতে পারবেন না। তাছাড়া দিদিরও বেশ গোড়ালির চোট, এখনো ঠিকভাবে হাঁটাচলাই করতে পারলো না। তাহলে তার চেয়ে একটা কাজ করলে ভালো হয় না? বলেই ফেলো কাজটা কি? পাশের ঘরটা একটু ছোট হয়তো হবে, কিন্তু দুজনের পক্ষে যথেষ্ট। তুমি কি বলতে চাইছো বলো তো? ঘরটাই বরং গুরুদেবের জন্য ছেড়ে দাও। তোমার কথাটা আমি একেবারে নস্যাৎ করতে পারছি না, কিন্তু গুরুদেব যেন কবে আসছেন? ওনার পাঠানো চিঠিটা কোথায় গেল? ওখানেই তো তারিখ দেওয়া আছে। দিদি, তোমার এত ভুল হচ্ছে কেন বলো তো? ওনার আসার কথা 18 তারিখ। আজ উনি ট্রেনে উঠবেন, কাল দুপুরের মধ্যে এখানে পৌঁছে যাবেন। ওমা, সত্যি তো আজকাল সত্যি বড় ভুলো মন হচ্ছে। আর হচ্ছে ওই পদের ধারী ছেলেটার জন্য। দিদি, এর মধ্যে আমার দানুকে টানছো কেন? ও তো আর তো ছেলের মতো নয়। পাজির পা ছাড়া একটা না একটা বদমতলব ওর মাথায় সব সময় ঘোরাঘুরি করে। আর কাকে কিভাবে ফাঁসাতে ফেলবে, তার থেকে বড় ফাঁসাতে তো তুমিই আমাকে ফেলে দিলে। আমি আবার তোমাকে কি ফাঁসাতে ফেললুম? লালুকে ঘরে আটকে রাখার জন্য ঘরটা ওদের জন্য রেখেছিলাম। ক্যারাম বোর্ড আনিয়ে দেবো, আর ক্যারামের মতন হার্মলেস নেশায় যদি আটকানো যায়। তো তুমি কি
বলতে চাইছোটা কি? ওদের দেবো বলেছি। বেশ তো দেবেন যখন বলেছেন দেবেন। আর গুরুদেব তো চিরকালের জন্য এখানে আছেন না, 2-4 দিন, বড় জোর 1 সপ্তাহ। তারপর উনি আর থাকতেও চাইবেন না, তখন ওরা খাপ খাপ করুক না, কে আটকাচ্ছে? না গো ছোট গিন্নি, ব্যাপারটা ঠিক তুমি যতটা সহজ ভাবছো ঠিক ততটা সহজ নয়। আমার ছেলেটাকে তো তুমি চেনোই। তোমার ছেলেকে তোমাদের দুজনের চেয়ে আমি অনেক বেশি চিনি। তাহলে তুমি বলো তাহলে কি করব? আমি বরং লালুকে বলি ওরা কদিন পরে ক্লাবটা ওপেন করি। হ্যাঁ সেটাই তো বলতে হবে। আর এটা একটা কোনো কথা হলো? গুরুদেব আসছেন, গুরুদেব আসছেন, আমাদের বাড়িতে পদধূলি দেবেন। তার জন্য ওরা কদিন অপেক্ষা করতে পারবে না। তোমার আশকারাতেই ছেলেটা আরো গোল্লায় যাচ্ছে। আচ্ছা আমি ওকে ডেকে পাঠাচ্ছি। লালু, এই লালু, তেনারা সব বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বাইরে কেন? ওনাদের সব সারাঙ্গ যাচ্ছে, তার জন্য অপেক্ষা করছি। হয়ে গেল। কিচ্ছু হয়ে যায়নি, যেন মাথায় বাজ ভেঙে পড়লো। বলা তুই যা লালুকে ডেকে নিয়ে আয়, আর বলিস ওর বাবা ডাকছে। খুব করে আমার নামটা না বললে চলছিল না। একমাত্র তোমাকেই যা মান্নি গুন্নি করে, তুমি বললে ও না করতে পারবে না। বুঝলে ছোট গিন্নি? মেয়েদের অ্যাডভান্সটা কোথায়? কাকে বলছি? তুমি তো তোমার দিদিরই বোন। বাবা, আপনি আমায় ডাকছিলেন? না না খোকা, আমি ডাকছি না। ডাকছেন তোমার মা। তবে যে ভোলা বললো আপনি ডাকছেন? তা কি ব্যাপার মা? কেউ কিছু করেছে না? না বাবা, কেউ কিচ্ছু করেনি। আসলে কাল গুরুদেব আসছেন তো। গুরুদেব আসছে তো আমায় বলার কি আছে? আমি তোমাদের ওই গুরুদেব কেনে মাথা ঘামাইনি। তা মাথা ঘামাবে কেন? গুরুদেব আমাদের কুলো গুরু। আমাদের কত সৌভাগ্য তিনি সময় করে আসছেন। সংসারে একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে তো নাকি? আসুক না, তাতে আমায় বলার কি আছে? আছে বাবা, একটু অসুবিধার ব্যাপার যে এসে পড়েছে। অসুবিধে? কিরকম অসুবিধে? মানে গুরুদেবের তো থাকার একটা ঘরের দরকার। তাতে অসুবিধা তো হয় কোনো কথা নয়। বাবা 3 তলা বাড়ি তুলেছি, দোতলায় 3টে রুম, 3 তলায় আবার একটা সিঙ্গেল রুম। 3 তলায় পাঠিয়ে দাও। বলিস বটে, বুড়ো মানুষ, তার আবার হাঁপের টান। তিনি দুবেলা উপর নিচ করবে। কি বলছে এইসব বলো তো? আমায় কি তার জন্য তার 1400 ফলের ফলগুলো সারাদিন পৌঁছে দিয়ে আসতে হবে? না, সেই ভাতটা আমি তোমায় দেব না। 1 তলা থেকে 3 তলায় যেতে না যেতে ফলারের মাত্র কয়েক টুকরোই পড়ে থাকবে। জেনে যখন গেছো আর বলছো কেন? ওই তোদের ক্যারামের ঘরটা দিন কয়েকের জন্য ছেড়ে দিতে হবে। বেড়ে বললে মাস, পরের সপ্তাহ থেকে মুক্তিপাড়া ক্যারাম সঙ্গের সঙ্গে আমাদের ফাইনাল ম্যাচ। এখন দিন রাত প্র্যাকটিস করতে হবে। তারপর তোমাদের এই গুরুদেব খেতে পেলে আবার শোয়ার মায়। না রে খোকা, উনি সেরকম লোকই নন। বড় জোর 2-4 দিন, তারপরে নিজে থেকেই চলে যাবে। বাবা শেষকালে আপনি এই কথা বলছেন? কি করবো বল, তোর মায়ের গুরুদেব একটা ফ্যামিলি প্রেস্টিজের ব্যাপার আছে তো। ওটা দিন নয় অন্য কারো বাড়িতে। জানোই তো বাবা, পাড়ায় কারো বাড়িতে তেমন থাকার ঘর নেই, এমনকি মাসিমার বাড়িতেও নেই। থাকলেও কি রোজ পাড়ায় পাড়ায় ক্যারাম বোর্ড কাঁধে নিয়ে দিনরাত ঘুরবো? অমন অবুঝ হোস না বাবা, গুরুদেব সন্তুষ্ট হলে তোরা এবারে কাপটা জিতে যাবি। মাত্র তো কটা দিন। কি রে, কি ভাবছিস? বলছি
প্রেস্টিজ। ভালো কথা। তা কদিন থাকবেন যেন? কদিন আবার, যে কদিন জোর করে ধরে রাখা যায়। কি রে, কিছু বলে গেলি না যে? ওরা যখন ঠিক করে নিয়েছো তখন ছোটদের কথার কি আর কোনো দাম আছে? একটা ফাঁড়া কাটলো। দেখেছো, দেখেছো গিন্নি, আমার লালুটাকে একটু বুঝিয়ে বললেই ও শোনে। হ্যাঁ, চল চল, আজ রাতের মধ্যেই ভোলাকে বাজারে পাঠাতে হবে। চাল ডাল ফল মূল সব আনিয়ে রাখতে হবে। নে চল চল। হ্যাঁ দিদি, চলো চলো। আর দেরি করিস না, চল। আহ উফ, গোড়ালির ব্যথাটা যে কবে যাবে। গিন্নি, দেখে চলাফেরা করো। দিদি, কি হবে বলো তো? কেন, কি হলো? দেখছো না বাইরে কিরকম বৃষ্টি পড়ছে? হ্যাঁ, মরণ দশা বৃষ্টি আর আসার সময় পেল না। এখন গুরুদেব কি করে এই মুষলধারের বৃষ্টি মাথায় করে আসবেন তাই তো বুঝতে পারছি না। নিশ্চয় ছাতা থাকবে সঙ্গে। আরে, উনি কি আর একা আসছেন? সঙ্গে ওনার সাগরেত্রীও আসছে। আসলে বুড়ো মানুষ তো, একা একা এতটা পথ। ভোলা, তুই একবার এগিয়ে গিয়ে দেখ তো রে বাবা। মা, রাস্তার কুকুরগুলো পর্যন্ত কোথায় গিয়ে সেদিকে বসে আছে, আর এর মধ্যে তেনারা কোথায় কি করে বুঝবো মা? ঠিক আছে, তোকে যেতে হবে না, আমিই বরং যাচ্ছি। না না মা জানানি, আপনি ওরা পায়ে আমিই যাচ্ছি। দুটো ছাতা নিয়ে যাস বাবা সঙ্গে। আচ্ছা মা জানানি। মিষ্টি টিষ্টি সব আনা হয়েছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মল্লিকের রসগোল্লা, মৌচাকের কমলা ভোগ, চাপদার পান্তুয়া, নোনা চোখের লাল দই, রাবড়ি, সন্দেশ সবই আনিয়ে রেখেছি। দিদি, গাওয়া ঘিয়ের লুচি, ফালি ফালি বেগুন ভাজা, আর এঁচড়ের ডালনা, আর পনিরের তরকারিটা হবে না? গুরুদেবের কি আর সে বয়স আছে? তবে আমাদের দিক থেকে যেন কোনো ত্রুটি না হয়। দিদি, দিদিকে ফতুয়া, চন্দন কাঠের খড়ম এসেছে তো? সব আমি নিজের হাতে গুছিয়ে রেখেছি। এমনকি ওনার চেলাটির জন্যও নতুন জামা কাপড়, ফতুয়া, সুর বাঁকানো চটি সবই এনে রেখেছি। দিদি, আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা একটু এগিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল। শুধু একটা বুদ্ধি খাটা। শুনেছি আজই তো গুরুদেব আসছে। মনে হয় আমাদের ক্লাব আর হলো না। থাম তো। শোন, আমাদের এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে করে গুরুদেব এক রাত্রিও আমাদের বাড়িতে না থাকে। উনি নিজেই পাওয়ানোর জন্য ছটফট করবে। বেশি কিছু করো না, শেষকালে এমন বিপদ হবে। তোর তো ভয়েই প্রাণ না, এত ভয় পেলে চলে না। তোর যদি ভয় লাগে তুই আমাদের ক্লাব থেকে বাদ। তোরা কি এখন শুধু বকবক করবি না কিছু একটা করবি? আরে ভোলাদা, তুমি কোথায় যাচ্ছ? তোমরা এখানে বৃষ্টিতে ভিজছো কেন? আমাদের তো আর ছাতা নেই। খোকা বাবু, তোমরা দুষ্টুমি করো না, শিগগিরই ঘরে ফিরে যাও।
আজ বাড়িতে দাদা আমি বরং বাড়ি ফিরে যাই, সেখানে তো আমার অনেক কাজ। ছাতাটা আমাদের কাজ। তুমি তো আমাদেরও গুরুদেব। বাহ, তোমরা এত ভালো ছেলে মেয়ে কবে থেকে হলে দাদা বাবু? সবই মনে হচ্ছে গুরুদেবের আগমনের ফল। এই নাও ছাতা, দাও, দাও। তোমরা সবাই যেও, আজ বাড়িতে গুরুদেব আসছেন। আমি বাড়িতে ফিরে যাচ্ছি, ওইখানে আমার আবার অনেক কাজ। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, তোমার কোনো বেশ, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আসো। এবার কি হবে? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। বল 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 তাড়াতাড়ি বল। আমার কিন্তু খুব ভয় করছে। আমরা কি আদবেও ঠিক করছি? থাম তো, তোর শুধু জ্ঞান নেই। তোকে কিছু করতে হবে না, তুই এই ছাতাটা ধরে দাঁড়া। অমল, তুই যা ওই পাশের গ্রামের বরফ কল থেকে বেশ কিছুটা বরফ কাপড়ে করে বেঁধে নিয়ে আমার বাড়ি উত্তরের দরজায় ঠিক সময়ে উপস্থিত হস। বেশ, তাহলে আমি চাই ঠিক সময় পৌঁছে যাবো। হ্যাঁ যা যা। আর এই 20 মিনিট শোন, 5 টাকা নিয়ে সুশীল কাকুর দোকান থেকে একটা পিচকারি কিনে আনবি। তুইও অমলের মতন সন্ধ্যেবেলা পিছনের দরজায় অপেক্ষা করবি। তারপর কি করছে আমি বলে দেবো। বেশ, তাহলে চলি। হ্যাঁ যা যা। আমার কিন্তু খুব ভয় করছে। তোকে নিয়ে আর পারি না। কোনো খারাপ কাজ করবি না তো? দেখ, আমরা দুষ্টুমি করতে পারি, কোনোদিন কি কোনো খারাপ কাজ করেছি? সেদিন শ্মশানকালীর মন্দিরে ছোট্ট একটা ছাগল ছানাকে বলি দিতে চেয়েছিল। বুদ্ধি খাটিয়ে তোকে বলি দেওয়ার হাত থেকে বাঁচিয়ে। এটা কি খারাপ কাজ? ওই শোন, চল চল, দেরি করা ঠিক হবে না, গুরুদেব কিন্তু এসে পড়বে। চল চল। গুরুদেব, এই বৃষ্টিতে আমরা কিভাবে যাব? নন্দরানীর তো লোক পাঠানোর কথা। প্রণাম গুরুদেব। দিল্লিমা পাঠালে আপনাদের বাড়ি নেই। বাহ 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 বাহ, নন্দরানী পাঠিয়েছে। দেখেছো ভুবন, আমার সিস্টার দায়িত্ব কতখানি। তা বাবা, আমরা এই বৃষ্টিতে এতটা পথ যাবো কিভাবে? এই ছাতাটা আপনি আর আমি কিভাবে যাব? যেহেতু একটাই ছাতা ছিল, সেটা গুরুদেবের জন্য এনেছি। আপনি বলেন কচু কথা মাথায় দিয়ে চলুন। হ্যাঁ, শেষকালে এই কচু পাতা? কি আর করা যাবে ভুবন, চলো এখন, আর দেরি করা ঠিক হবে না। তোমরা বাবা ভারী ভালো ছেলে, তোমাদের ভক্তি দেখে আমি খুব খুশি। বাড়ি চলুন গুরুদেব, সেখানে আমরা ভর্তি করে আপনাকে বাবা, আমি খুবই লজ্জিত। এমন দিনে বৃষ্টিটা নামলো। ছি মা, এতে তোমার লজ্জার অবকাশ কোথায়? প্রকৃতির ওপর কারো তো কোনো হাত নেই। তুমি বা জানলে কি করে, আর আমি বা বুঝবো কি করে বৃষ্টির গৃহবার্তা? এ নিয়ে চিন্তার কিছু না। না বাবা, চিন্তা আপনার নেই ঠিকই, এমন বয়সে এই বৃষ্টিতে ভিজে যদি জ্বর জ্বালা হয়। তোমরা আছো কি করতে? একান্তই যদি জোরাধি প্রকাশ হয়, ডাক্তার বুদ্ধি তো আছে, তবে ডাক্তারের চেয়ে বুদ্ধিই ভালো। কালাই শাক, কিচ্ছু হবে না আপনার। খাঁটি গরম দুধ খেয়েছেন, ও আপনার কিচ্ছু হবে না। কি গো ভাইয়া ভুবন, কোনো অস্বস্তি হচ্ছে নাকি? না না, আমি ঠিকই আছি। আসবার সময় একটু শীত করছিল, কিন্তু 4টে কোড়াপাকের সন্দেশ আর 1 গ্লাস খাঁটি গরম দুধ খাওয়ার পর এখন বেশ সুস্থ বোধ করছি। হ্যাঁ মা নন্দরানী, বলুন বাবা। তা কই তোমার পর্দাকে তো দেখছি না। ওনার এক মক্কেলকে নিয়ে পড়েছে। কেসটা বেশ জটিল। উনি
ওই মক্কেলকে নিয়েই ব্যস্ত থাকেন। তবে এক্ষুনি এসে পড়বেন। তা প্রায় 10 বছর হবে। তোমাদের তখন এই অবস্থা ছিল না। নতুন গৃহটা কি সদ্য নির্মিত হয়েছে? বাইরে থেকে দেখলুম 3 তলা অট্টালিকা। সবই তো আপনার আশীর্বাদে। না মা, আমার আশীর্বাদ নয়, হরির আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা। মা লক্ষ্মীনারায়ণের কৃপা না থাকলে কি না হয়, তোমরা আরো সমৃদ্ধি লাভ করো। দেখেও খুশি। তা তো তোমার একটি ছেলে ছিল না? আমার প্রেরিত পত্রে সে সংবাদ আমি পেয়েছি। হ্যাঁ গুরুদেব, তবে যা দুষ্টু আমার লালু, সব সময় ওর মাথায় বদবুদ্ধি ঘোরাঘুরি করে। ওকে সামলে রাখাই দায়। ছোটরা তো একটু দুষ্টু আর চঞ্চল হবে, বড় হলে দেখবে ও ছেলেই মাটির মানুষ হয়ে যাবে। পারো তো তোমার কর্তার মতো ওকে উকিল বানিও। হ্যাঁ, ওর বাবারও তেমন ইচ্ছে। তা মালতী, তোমারও তো একটি। হ্যাঁ বাবা, তবে আমার ছেলেটি বেশ ভালো। হ্যাঁ, মিলেমিশেই তো নরায়ণের ইচ্ছে। তবে তোমাদের দুজনকে একটা কথা বলি, এক সন্তানের উপর কোনো বিশ্বাস নেই। 2 সন্তান না হলে সংসারে সুখ আসে না। গুরুদেব, এরা কি কিছু শয়নের ব্যবস্থা করেছেন? একটু শুতে পারলে হতো। সব ব্যবস্থাই করা আছে। খাওয়া দাওয়ার পর নিদ্রার সমস্ত আয়োজনই করা আছে। মালতী, তুই যা, গুরুদেবের রাতের খাওয়ার ব্যবস্থা কর। আজ ওরা দুজনেই বড় ক্লান্ত। হ্যাঁ দিদি, চল। চলুন গুরুদেব, আসুন। যাই বলুন গুরুদেব, আপনার এই শিষ্য বাড়ির খাওয়ানোর দিল আছে। তোর কি সন্দেহ ছিল রে এরা আমাদের রাতে না খাইয়ে রাখবে? না না, সে কথা বলছি না। আসলে বাইরে এই দুর্যোগ ঝড় জল তো আর কম হয়নি। ভাবছিলুম চিড়ে মুরগি দিয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো। এতদিন আমার সঙ্গে রয়েছিস, এখনো মানুষ চেনার ক্ষমতা অর্জন করতে পারলি না? আমার উকিল যজমানটাকে তো দেখলি, মাটির মানুষ। মাটির মানুষ হলে জলে কাদায় গুলে যেত, কিন্তু এ মানুষটা শক্ত ধাতু দিয়ে তৈরি, উপর থেকে বোঝা যাবে না। যখন ওই কোর্টে গিয়ে সবাই জবাব করে তখন এক মানুষ, আর এই বাড়িতে অতিথি এলে আর এক মানুষ। গুরুদেব, উনিও কি আপনার শিষ্য? না রে, বললুম না লোকটা একটু অন্যরকম প্রকৃতির, বাইরে থেকে নাস্তিক চূড়ামণি, কিন্তু আমার মনে হয় সেটা ওর বাইরের কঠিন আবরণটাকে বজায় রাখার ছল, ভিতরটা কিন্তু। হ্যাঁ গুরুদেব, কোথাও কোনো ত্রুটি রাখেনি। গাওয়া ঘিয়ে ভাজা লুচি থেকে শুরু করে এঁচড়, পনির, মিষ্টান্ন 4-5 রকমের। আমি তো জানি তো তুমি যে কত বড় মাপের পেটুক দাস, তা কি আমি জানি না? তোমার ওই খাওয়ার বহরের সঙ্গে কি আর আমার কম দিনের পরিচয়? খা খা, এই বয়সে খাবে না তো আর কবে খাবি? তবে কিন্তু উকিল বাবুর একসময় এই অবস্থা ছিল না। ঠিক আছে গুরুদেব, মা ঠাকুরন তো বলেছিলেন আপনার কৃপাতেই উনি আজ লাখপতি। না রে ভুবন, আমার তো আরো কত শিষ্য আছে, তারা কি কেউ বিশেষ ধনী নাকি? তারাও সেবা যত্ন করে, কিন্তু উকিল বাবু নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে আজ ধনী হয়েছে। এ কি তোর মনে হয় আমার আশীর্বাদে হয়েছে? না, উকিল বাবু যা কিছু করেছেন সবই ওনার কৃতকর্মের সুফল। তবে মা ঠাকুরনও খুব ভালো, মাসিমাটিও বেশ ভালো। আমায় তো পান্তুয়া নিয়ে কত সাদাসাদি। হ্যাঁ রে, ভালো, সবই ভালো। নে নে, চল শুয়ে পড়। আমার আবার অনিদ্রাজনিত ব্যাধি আছে। হ্যাঁ, হ্যাঁ। 7 ঘুম চটে গেলে সারা পরিকাঠ গুনেই কেটে যাবে। নে নে, চল শুয়ে পড়।
মাছের ব্যবস্থা করবেন। তোর নোলাটি এখনো গেল না, বৈষ্ণব হয়ে মাছ খাবি, ভুলেও যেন বলে ফেলিস না আবার। না না, বলবো কেন, একটা চাদর পেলে ভালো হতো। বাইরের প্রকৃতি বেশ ঠান্ডা হয়ে আছে, একটু শীত শীত করছে। না, চাদরটা তুলে ওটাই গায়ে দিয়ে দিই। এই অমল, বরফের টুকরোগুলো এনেছিস তো? হ্যাঁ এনেছি, দিয়ে দে। এই নে। এবার এগুলোকে ওখানে রাখতে হবে। আর এই জলপট্টি জিনিসগুলো ওগুলো নিয়ে আমরা ঘরের কোণে লুকিয়ে থাকবো। যখন যখন বলবো তখন তোরা জল ছিটবি, ঠিক আছে? দে। চল, চল। এ কি কাণ্ড! ভুবন, এই ভুবন! গুরুদেব, ঘরের মধ্যেই মনে হয় বৃষ্টি হচ্ছে। দূর বোকা, এই ঘরের মধ্যে কোনো বৃষ্টি ঢুকতে পারে? মারে গুরুদেব, মনে হয় ছাদের ঢালাইটা ভালো হয়নি, টিপ করে বৃষ্টির জল ছুঁয়ে পড়ছে। আমারও কাঁধে, এবং দুটি কাঁধে। শুধু বৃষ্টির ফোঁটা নয় গুরুদেব, এ ঘরে আবার মশাও আছে, একটা মেরেছি। এক কাজ কর, আমার তো বিছানা ভিজে যাবার জোগাড়। তুই বরং এক কাজ কর, খাটটাকে ঠেল, ওদিকে নিয়ে চল, ওদিকটা হ্যাঁ, বোধহয় ঠিক ঠিক বলেছেন। আছে। আর আমি তুই বরং এক কাজ কর, এই বিছানা বালিশ নিয়ে আমার খাটের পাশে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ওরে ভুবন, এ তো চান করিয়ে দেবে রে। আর বৃষ্টির ফোঁটা তো বেড়েই চলেছে। আপনার গায়ে তো তবু জল পড়ছে, আমার তো মনে হয় শরীরের সব রক্ত আজই শেষ হয়ে যাবে। ওরে বাবা রে, চড়ুই পাখির মতো মশা, একটা মশা তো অন্তরটা ফুটো করে দেবে। এদিকে চেয়ে দেখ, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে আমার বিছানাটাই ভিজে গেছে। আমার মনে হয় গুরুদেব সারা ছাদটাই ফুটো হয়ে গেছে। তা হতে পারে, আজকালকার এই রাজমিস্ত্রি কোনো রকমের জোড়াতালি দিয়ে কাজ শেষ করে চলে যায়। না গুরুদেব, এবারে আজকে সোর আসা ছেড়ে দিন। দেখুন, এদিকে জল, ওদিকে জল, সেদিকে জল, তার উপর আবার পঙ্গপালের মতো রাক্ষসে মশা। চলুন আমরা এই রাতে মানে মানে কেটে পড়ি। ভুবন, শিষ্টাচার বলে তো একটা কথা আছে, বাড়ির মালিক আর গিন্নিমাকে না জানিয়ে চলে যাওয়াটা হলো এক ধরনের বেয়াদপি। কিন্তু এদিকে তো আমাদের প্রাণ যায় যায়। ভেবেছিলুম গুরু ভোজনের পর রাত্রি নিদ্রাটা বেশ ভালোই হবে, কিন্তু একই আপদ। কত জল পড়বি পর, আর মশকুল আর যতবারই কামড়ে নে, কাল প্রভাতে উঠেই পত্রপাঠ বিদায়। কিন্তু আজকের এই কাল রাত্রি চাদরটা গায়ে মুড়িয়ে নে, আগা পাঁচতলা শতরঞ্জিয়ার চাদরে মুড়িয়ে নে, আর চল কোনো এক দেওয়ালে হেলান দিয়ে রাত কাটিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, চলুন। দিদি, কি ব্যাপার হলো বলো তো? ঘরে রেখে চেহারা, হাত পেতে কিন্তু মারামারি।
কোথায় গেলেন? দরজাটাও তো খোলা। উনি চলে টলে যাননি তো? কি যে বলিস, আমাদের গুরুদেব অত্যন্ত সাত্বিক মানুষ। ও এটুকু ভদ্রতাবোধ ওনার আছে, গৃহস্বামীকে অতিথি চলে যাওয়া শোভা পায় না। তবে উনি যাবেন কোথায়? কি হলোটা কি? তোমাদের আবার কি সমস্যা? দেখো না গো, গুরুদেবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিডন্যাপিং কেস না তো? কি যে ঠাট্টা করেন না জামাই বাবু। তাই বলে দুটো মানুষ একসাথে নিখোঁজ হয়ে যাবে? ওনাকে দেখে জিজ্ঞাসা করেছিলে? কি জিজ্ঞেস করব? উনি কি কাউকে না বলে চলে যেতে পারেন না? বাইরের গেটটা দেখেছিলে? ভোলা, এই ভোলা, আয় এদিকে। আজকে কর্তা ডাকছেন? হ্যাঁ, তুই গুরুদেব আর ওর চেলাকে দেখেছিলি? হ্যাঁ, কাল রাত্রে আমি নিজের হাতে ওনার হুঁকোটি দিয়ে গিয়েছি। আজ সকালে উঠে বেরিয়ে যাননি তো? যাবেন কি করে? ফটরদাদের চাবি তো আমার হাতে ছিল। তাহলে তো গভীর রহস্য। আতঙ্কিত ইত্যাদি সারতে বেরিয়ে পড়েননি তো? কি যে বলো তুমি? বাইরে যাওয়ার কি দরকার? বাড়িতেই তো সব ব্যবস্থা করা আছে। আরে আরে, ওই আলো অন্ধকারে জানলা থেকে ছায়ার মধ্যে কে ওরা? ডাকাত টাকার নয় তো? দেখো ছাড়া, বাড়িতে এত কিছু ছেলে ডাকাত ঢুকতে যাবে খালি ঘরে? জামাই বাবু, ওই জামাই বাবু, ওটা কি দুটো বস্তা নাকি? বস্তা হবে কেন? এই তো গায়ের চাদর মুড়ি দেওয়া। গুরুদেব নন তো? গুরুদেব, গুরুদেব, আসুন, আসুন। আপনি এখানে? এইভাবে? এই বিছানায় কি আর বসা যায়? কেন? কি হলো? একবার হাত দিয়েই দেখো। এ মা! এই তো ভিজে ডক ডক করছে। কি হয়েছিল গুরুদেব? সারা রাত দুঃখের অবধি ছিল না মা। সে কি? কেন? দোষটা ঠিক তোমাদের নয় মা। সাধারণের মিস্ত্রিরা যদি ঠিকঠাক সাধারণই না করে, গতকালে জল ঝড়ের তাণ্ডব, সারা পুরো ছাদ দিয়ে টপ টপ করে জল পড়েছে। বিছানা মশারি তোষক সব ভিজে গেছে। তার উপর পঙ্গপালের মতো ডাঁচ মশা। দেখুন দেখুন, আমার সারা গা হাত পা করে মুখমণ্ডল পর্যন্ত ফুলিয়ে দিয়েছে। আপনি কি বললেন স্মৃতি দত্ত মশাই? ছাদ ফুটো আর জল পড়ছে? হ্যাঁ বাবা, আর এই প্রমাণ তো বিছানা বালিশ। তা কেমন করে হয়? এই ঘরের উপর একটি ঘর, তারপর তিনতলা ঘর। জল যদি পড়তেই হয়, তিনতলা ঘরের নিচে পড়বে। এই সেই জল তার একতলার ঘরে পড়বে, এমন তো আশা করা উচিত নয়। তা তো বাবা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোল আর কদিন বাকি? এই তো পরের সপ্তাহে। আচ্ছা নন্দ, লালু সেই দিন আমার কাছ থেকে 5 টাকা নিয়ে একটা পিচকারি কিনেছিল না? হ্যাঁ, সে তো কালুও কিনেছিল। এইতে মেঝে যে জল পড়ে আছে, এইবে তো বাবা বৃষ্টির জল নয়, এ তো মনে হয় পিচকারি দিয়ে স্প্রে করা হয়েছে। এই দেখো, মশারির এক জায়গায় বরফের চাই। এখনো যতটা বরফ গলেনি, সেখান থেকে চুইয়ে চুইয়ে টপ টপ করে জল পড়ছে। এইবার বুঝেছি, এই সব হচ্ছে ওই ভদ্র ছাড়া লেলোর কাজ। ও ছাড়া এমন অপকর্ম কেউ করতে পারে
এসেছি। ওনাদের ক্যারাম খেলার আসর নষ্ট হয়ে যাবে বলে গুরুদেবকে তাড়ানোর এই ফন্দি এসেছে। আজ ওর একদিন কি আর আমার একদিন। তুমি আগে দেখো সেই কেসটা করেছে তো। তুমি চুপ করো। আর ছেলের হয়ে সাফাই গাইতে হবে না। না না, ওই ছেলেকে আমি আর বাড়িতেই ঢুকতে দেব না। আমার আমার গুরুদেবকে অপমান করা। হা 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 হা। একে গুরুদেব, আপনি হাসছেন? লালু দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি বাড়িতে নেই। হা হা হা। গুরুদেব, আমি তোমাদের কাছে পরম অতিথি, কিন্তু তোমার এই ছেলের কাছে আমি অবাঞ্ছিত অতিথি। আমার আশাতে ওর কিশোর মন খেলাধুলো ছেড়ে আমার একনিষ্ঠ সেবক হতে যাবে কোন দুঃখে। ওর তেমন বয়সও নয়, ও কাকে মারেও নি, কাকে জখমও করেনি, অপমানও করেনি। ও কেবল ওর কিশোরের ধর্ম পালন করেছে। দেখো, ও একদিন বড় হবে, সেদিন ও আর দুষ্টু থাকবে না, মানুষের মতো মানুষ হবে। আমার কথা তুমি মিলিয়ে নিও। গুরুদেব, চিন্তা করো না, ওর ধর্ম পালন করেছে, কৈশোরের ধর্ম, দুরন্তপনার ধর্ম। যাই হোক, আজ রাতেই আমার ট্রেন, আমাকে বিকেলের মধ্যে বেরিয়ে পড়তে হবে উকিল বাবু। আমি খুব লজ্জিত গুরুদেব। আপনি বলুন আপনার জন্য কি করতে পারি। একটু যদি গৃহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। গুরুদেব, আপনি আমাদের আশীর্বাদ করুন আর আমার লাইফের জন্য একটা মতি গতি হয়। জয় গুরুদেব, জয়। ধন্যবাদ। এখানেই শেষ হলো আমাদের ছোট্ট নাটক। সবাইয়ের জন্য একটু জোরসে হাততালি হোক। পাথুরিয়া বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় কচিপাতা নাট্যগোষ্ঠীর কচি কাচারা আমাদের সামনে অত্যন্ত সুন্দর একটা নাটক পরিবেশন করলো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক। আমি অনুরোধ করব এদের জন্য আরও একবার হাতের তালি হোক। খুব সুন্দর অভিনয় করেছে প্রত্যেকে তাদের সাধ্য মতো। আর এই নাটকের নির্দেশনা যিনি দিয়েছেন আমাদেরই সদস্য সুরেশ গুছাইত, তাকে একবার সামনের দিকে আসার জন্য অনুরোধ করব। সুরেশবাবুর নির্দেশনায় ছোটদের নাটক। প্রতি বছর আমরা এরকম যাতে নাটক করতে পারি, আপনাদের আশীর্বাদ। আর আমাদের সঙ্গে যারা আছেন, তীর্থঙ্কর মাইতি, শান্তনু মাইতি, স্বপন বেরা, সুনীতি বরণ, চণ্ডীচরণ ঘোড়ই আর সতীনাথ গাতাইত, সবাইকে মঞ্চে আসবো। শিশির সামন্ত সবাই সহযোগিতা করেছেন। আর বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের এই কলাকুশলীদের হাতে একটি করে স্মারক উপহার আমরা তুলে দেব। স্মারক উপহার তুলে দেবেন আমাদের ক্লাবেরই কর্মকর্তারা। তরুণ বেরা মঞ্চে চলে আসবে। সবাইয়ের হাতে একটি করে স্মারক বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রত্যেকের হাতে তুলে দেবে। আজকের এই সুন্দর নাটক পরিবেশনের জন্য সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালও একটি দারুণ নাটক আছে আমাদের এই মঞ্চে, মহিলা দ্বারা অভিনীত নাটক কান্না ভেজা মায়ের আঁচল। পাথুরিয়া বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি প্রতি বছর এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর সুন্দর নাটক পরিবেশন করে। কচিপাতা নাট্যগোষ্ঠী পরিবেশিত নাটক লালুর কাণ্ড শেষ হলো। সবাইকে ধন্যবাদ, সবাইকে সাধুবাদ। এই নাটক শেষকারের সময় আবারও একবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে
শেষ করছি প্রথম দিনের নাট্যানুষ্ঠান সহ প্রথম দিনের সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান। ধন্যবাদ। ঠিক আছে, আগামীকালকের অনুষ্ঠানের জন্য সবাইকে আরও একবার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে চক্ষু ছানি পরীক্ষা শিবির, বিকেল 3টে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধেবেলায় একক শিল্পী এবং একক নৃত্যশিল্পীর অনুষ্ঠান। তারপরে একটি সামাজিক নাটক, অশ্রু সজল সামাজিক নাটক